পাটনার মিঠাপুর বাসস্ট্যান্ড। তখন সন্ধে প্রায় 7টা বাজে। আকাশে কালো মেঘ ছেয়েছিল আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বাসস্ট্যান্ডে রোজকার মতোই ভিড় ছিল। কেউ নিজের বাড়ি ফেরার তাড়ায় ছিল, তো কেউ চাকরি বা পড়াশোনার জন্য অন্য শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই ভিড়ের মাঝখানেই পুরনো একটা ব্যাগ আর হাতে একটা ফাইল নিয়ে চুপচাপ একটি বেঞ্চে বসেছিল এক যুবক। তার নাম ছিল কার্তিক। চেহারায় ক্লান্তির ছাপ একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল। পরনের কাপড় ছিল সাধারণ, জুতোগুলো ধুলোয় মাখামাখি ছিল, আর চোখের গভীরে ভাসছিল অনেকগুলো অপূর্ণ স্বপ্ন। গত 5 দিন ধরে কার্তিক চাকরির খোঁজে পাটনার রাস্তায় রাস্তায় হন্যে হয়ে ঘুরছিল। সকাল থেকে সন্ধে পর্যন্ত সে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিত, কিন্তু সব জায়গা থেকেই একটাই জবাব মিলত: আমরা আপনাকে পরে কল করব। কিন্তু সেই কল আর কোনোদিন আসত না। গ্রামে তার বাবা ছিলেন একজন সামান্য কৃষক। মায়ের শরীর সব সময় খারাপ থাকত, আর ছোট বোনের পড়াশোনার পুরো খরচটাও ছিল তার কাঁধেই। কার্তিক পড়াশোনায় অনেক ভালো ছিল। সে ইঞ্জিনিয়ারিংয়ে গোল্ড মেডেল পেয়েছিল, কিন্তু গরিব হওয়ার কারণে সে কখনো সঠিক কোনো সুযোগ পায়নি। সেদিনও সে 3 জায়গায় ইন্টারভিউ দিয়েছিল। এক জায়গায় তো রিসেপশনে বসে থাকা লোকটি তার রেজিউমে না দেখেই বলে দিয়েছিল, তোমার মতো ছেলেদের জন্য এখানে কোনো চাকরি নেই। কথাটা তার বুকে গভীর চোট দিয়ে গিয়েছিল। বৃষ্টি ক্রমশ বেড়েই চলছিল। কার্তিক নিজের পকেট হাতড়াল। মাত্র 40 টাকা বেঁচেছিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলল আর আকাশের দিকে তাকাতে লাগল। ঠিক তখনই বাসস্ট্যান্ডের সামনে বড়সড় একটা সাদা গাড়ি এসে থামল। লোকজনের নজর হঠাৎ সেদিকে চলে গেল। ড্রাইভার তড়িমড়ি করে নেমে পেছনের দরজাটা খুলল। গাড়ি থেকে নামল অপূর্ব সুন্দরী এক মেয়ে। সাদা স্যুট, হাতে দামি ব্যাগ, মুখে হালকা হাসি আর চোখে মুখে আত্মবিশ্বাস। তার নাম ছিল আরোহী। সে পাটনার বড় ব্যবসায়ী কৌশল সিংঘানিয়ার মেয়ে ছিল। শহরে তাদের অনেকগুলো হোটেল, শোরুম আর কোম্পানি ছিল। আরোহী কোনো একটা মিটিং থেকে ফিরছিল। তখনই তার নজর পড়ল কার্তিকের ওপর। বৃষ্টিতে ভেজা যাওয়া এক ছেলে, হাতে ফাইল আর চেহারায় গভীর বিষণ্ণতা। সে কিছুক্ষণ তাকে দেখতে লাগল, তারপর ধীরে ধীরে তার কাছে গেল। তুমি ঠিক আছো তো? কার্তিক একটু চমকাল। সে মাথা তুলে বলল, জি ঠিক আছে। আরোহী তার ফাইলটা দেখল। চাকরি খুঁজছ? কার্তিক হালকা একটু হাসল। জি, চেষ্টা করছি। কার্তিকের গলার স্বরে আরোহী একটা কষ্ট অনুভব করল, কিন্তু সেই কষ্টের সাথে আত্মসম্মানবোধও ছিল। বৃষ্টি বড্ড বেশি হচ্ছে, অন্তত একটু চা তো খেয়ে নাও। কার্তিক বারণ করতে চাইল, কিন্তু আরোহীর জেদের কাছে তাকে মানতেই হল। দুজনে কাছের একটা ছোট্ট চায়ের দোকানে গিয়ে বসল। চাওয়ালা ওদের দুজনকে দেখে অবাক হয়ে গেল। হয়তো জীবনে প্রথমবার সে এত ধনী কোনো মেয়েকে এমন সাধারণ এক ছেলের সাথে বসে চা খেতে দেখছিল। আরোহী জিজ্ঞেস করল, বাড়ি কোথায় তোমার? সীতামারহির কাছের একটা গ্রামে। বাড়িতে কে কে আছে? মা, বাবা আর ছোট বোন। এতটুকু বলতেই কার্তিকের গলার স্বর নিচু হয়ে গেল। ঠিক তখনই জোর হাওয়া বইল আর তার ফাইলটা নিচে পড়ে গেল। সমস্ত কাগজ বৃষ্টির জলে ভিজতে শুরু করল। আরোহী সাথে সাথে নিচু হয়ে কাগজগুলো তুলতে লাগল। তখনই তার নজর পড়ল একটা সার্টিফিকেটের উপর। গোল্ড মেডেলিস্ট! সে একেবারে অবাক হয়ে গেল। তুমি ইঞ্জিনিয়ারিংয়ে গোল্ড মেডেল পেয়েছ? কার্তিক চুপ রইল। তারপর খুব আস্তে করে বলল, মানুষ ডিগ্রির চেয়ে কাপড়টাই বেশি দেখে। তার কথা শুনে আরোহী কয়েক মুহূর্তের জন্য শান্ত হয়ে গেল। তারপর সে বলল, আমি যদি তোমাকে একটা ইন্টারভিউ দেওয়ার সুযোগ করে দিই? কার্তিক সাথে সাথেই জবাব দিল, আমার সুযোগ চাই, কিন্তু এমন করুণা করে নয়। আরোহী একটু হাসল। ঠিক আছে, তাহলে এটাকে বন্ধুত্বই ভেবে নাও। সেই রাতে প্রথমবারের মতো কার্তিকের মনে হল হয়তো ভাগ্য তার দরজায় কড়া নাড়ছে। কিন্তু সে জানত না যে আগামী দিনগুলোতে তার পুরো জীবনটাই একেবারে বদলে যেতে চলেছে। পরের দিন সকালে পাটনার রাস্তাঘাট হালকা রোদে চমকাচ্ছিল। কার্তিক সারা রাত ঠিকমতো ঘুমোতে পারেনি। তার মনে আশাও ছিল, আবার ভয়ও ছিল।
সে কিছুতেই বুঝতে পারছিল না যে সত্যি কি তার জীবনটা বদলাতে চলেছে, নাকি এটাও বাকি দিনগুলোর মতো নিছকই একটা মিথ্যে আশা হয়েই থেকে যাবে। সকাল প্রায় ৯টার দিকে তার ফোন বেজে উঠল। স্ক্রিনে অচেনা একটা নম্বর ছিল। হ্যালো। ওপাশ থেকে আওয়াজ এলো, কার্তিক, আমি আরোহী বলছি। কার্তিক সাথে সাথে সোজা হয়ে বসল। জি, বলুন। আরোহী বলল, আজ সকাল ১১টায় আমার কোম্পানিতে ইন্টারভিউ আছে, সময় মতো পৌঁছে যেও। কার্তিক কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে রইল। তার যেন বিশ্বাসই হচ্ছিল না। থ্যাংক ইউ। আরোহী হালকা একটু হাসল। থ্যাংক ইউ তখন বলো যখন চাকরিটা পেয়ে যাবে। কার্তিক তড়িঘড়ি করে তৈরি হয়ে নিল। তার কাছে থাকা সবচেয়ে ভালো শটটা সে পরল, যেটা এখন একটু পুরনো হয়ে গেছে। জুতোর ওপর কাপড় বুলিয়ে পরিষ্কার করে নিল আর নিজের ফাইলটা নিয়ে বেরিয়ে পড়ল। ঠিক সকাল ১১টার দিকে সে পাটনার ফ্রেজার রোডে তৈরি সিংঘানিয়া ইনফ্রাটেক কোম্পানির সামনে দাঁড়িয়েছিল। এত বড় বিল্ডিং সে জীবনে প্রথমবার দেখেছিল। আকাশছোঁয়া কাঁচের দেওয়াল, সিকিউরিটি গার্ড, রিসেপশন আর ভেতরে আসা যাওয়া করা বড় বড় মানুষ। কার্তিক কয়েক মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে সব দেখতে লাগল। তখনই একজন সিকিউরিটি গার্ড তার কাছে এলো। কোথায় যাবে? আমি ইন্টারভিউয়ের জন্য এসেছি। গার্ড তাকে একবার ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। হয়তো ছেলেটার কথা তার বিশ্বাসই হল না। তুমি? কার্তিক শান্তভাবেই উত্তর দিল, জি। গার্ড লোকটা কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তার আগেই পেছন থেকে আওয়াজ এলো, ওকে ভেতরে আসতে দিন। দুজনেই পেছনে ফিরে তাকাল। আরোহী দাঁড়িয়েছিল। আজ সে হালকা নীল রঙের একটা স্যুট পরেছিল। চেহারায় সেই পুরনো আত্মবিশ্বাস, আর চোখে মুখে সেই স্নিগ্ধতা। গার্ড সাথে সাথে একপাশে সরে দাঁড়াল। আরোহী কার্তিকের কাছে এলো। কার্তিককে দেখে বলল, চলো। দুজনে ভেতরে ঢুকে গেল। রিসেপশনে বসে থাকা কর্মীরা অবাক চোখে কার্তিককে দেখছিল। একটা মেয়ে ফিসফিস করে আরেকজনকে বলল, মনে হচ্ছে ম্যাডাম আজ কোনো গরিব ছেলেকে সাহায্য করছেন। অন্যজন হাসতে শুরু করল। কার্তিক সব শুনল, কিন্তু মুখে কিছুই বলল না। আরোহী তাকে সোজা ইন্টারভিউ রুমে নিয়ে গেল। ভেতরে কোম্পানির ৪ জন বড় কর্মকর্তা বসেছিলেন। শুরুতে তারাও কার্তিককে খুব একটা গুরুত্ব দিলেন না। একজন কর্মকর্তা রেজিউমে দেখতে দেখতে বললেন, গোল্ড মেডেলিস্ট, তা এতদিন চাকরি পাওনি কেন? কার্তিক শান্ত গলায় উত্তর দিল, স্যার, অনেক সময় যোগ্যতার চেয়ে মানুষের পরিচয়টাই বেশি কাজে লাগে। ঘরের ভেতর কয়েক সেকেন্ডের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। ইন্টারভিউ শুরু হলো। প্রথমে টেকনিক্যাল প্রশ্ন করা হলো, এরপর বিজনেস আর ম্যানেজমেন্টের নানা প্রশ্ন। কার্তিক প্রতিটি প্রশ্নের উত্তর পুরো আত্মবিশ্বাসের সাথে দিচ্ছিল। ধীরে ধীরে কর্মকর্তাদের চেহারার ভাব পাল্টাতে শুরু করল। যে মানুষগুলো তাকে হালকাভাবে নিচ্ছিল, এখন তারাই খুব মন দিয়ে তার কথাগুলো শুনতে লাগল। প্রায় ১ ঘণ্টা পর ইন্টারভিউ শেষ হল। কার্তিক বাইরে এসে বসল। তার হাত একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না যে কি হবে। তখনই ইন্টারভিউ রুমের দরজা খুলল। এইচআর ম্যানেজার বাইরে এলেন। মিস্টার কার্তিক? কার্তিক সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। ম্যানেজার মুচকি হাসলেন। কংগ্র্যাচুলেশনস, আপনি সিলেক্টেড। কার্তিক কয়েক মুহূর্তের জন্য ওখানেই দাঁড়িয়ে রইল, যেন সে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। তার চোখ জলে ভরে এলো। তার নিজের মায়ের মুখটা মনে পড়ে গেল, বাবার হাড় ভাঙা খাটুনি মনে পড়ে গেল, আর মনে পড়ে গেল সেই রাতের পর রাতগুলোর কথা যখন সে খালি পেটে পড়াশোনা করেছিল। আরোহী একটু দূরে দাঁড়িয়ে হাসছিল। কার্তিক সাথে সাথে গ্রামে ফোন লাগাল। ওপাশ থেকে বাবার আওয়াজ এলো, হ্যাঁ বাবা। কার্তিকের গলা আনন্দে কেঁপে উঠল, বাবা, চাকরি পেয়ে গেছি। ওপাশে কয়েক মুহূর্তের জন্য একদম নিস্তব্ধতা। তারপর তার বাবা কেঁদে ফেললেন, ভগবান তোর ভালো করুক বাবা। কার্তিকের চোখ দিয়েও অঝরে জল গড়িয়ে পড়ল। সেই দিন জীবনে হয়তো প্রথমবারের মতো তার মনে হল জীবন সত্যি বদলাতে পারে। ধীরে ধীরে কার্তিক কোম্পানিতে তার কাজ শুরু করল। তার পরিশ্রম আর সততা খুব তাড়াতাড়ি সবাইকে মুগ্ধ করে ফেলল। যেখানে অন্য মানুষরা শুধু কাজের সময় পার করত, সেখানে কার্তিক গভীর রাত পর্যন্ত পরিশ্রম করে যেত। অল্প কয়েকদিনের মধ্যেই কোম্পানির বড় কর্মকর্তারাও তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন।
কিন্তু কিছু মানুষ তাকে দেখে জ্বলতে শুরু করল। তাদের মনে হচ্ছিল একটা অতি সাধারণ ছেলে এত তাড়াতাড়ি সবার এত পছন্দের হয়ে উঠল কিভাবে। একদিন অফিসের ক্যান্টিনে কয়েকজন কর্মী বসে গল্প করছিল। একজন বলল, আরে ভাই, এই ছেলেটার মধ্যে এমন কি স্পেশাল আছে? অন্যজন হাসতে হাসতে বলল, কিছুই না, শুধু ম্যাডামের দয়ায় এখানে টিকে গেছে। ঠিক তখনই পেছন থেকে আওয়াজ এলো, অন্যের যোগ্যতা চেনার জন্য নিজেরও কিন্তু যোগ্য হতে হয়। সবাই চমকে পেছনে ফিরে তাকাল। আরোহী দাঁড়িয়েছিল। পুরো পরিবেশ একদম শান্ত হয়ে গেল। আরোহী রেগে গিয়ে বলল, কোনো মানুষকে কখনো তার পোশাক দিয়ে বিচার করতে যেও না। সবাই চুপ হয়ে গেল। ওদিকে কার্তিক এইসব একটু দূর থেকে দেখছিল। তার ঠোঁটের কোণে হালকা হাসি ছিল। ধীরে ধীরে কার্তিক আর আরোহীর বন্ধুত্ব আরও বাড়তে লাগল। তারা দুজন একসাথে বিভিন্ন প্রজেক্টে কাজ করত, একসাথে কফি খেত আর ঘণ্টার পর ঘণ্টা গল্প করত। আরোহীর কাছে কার্তিকের সাধারণ স্বভাবটা ভীষণ পছন্দ হতে শুরু করেছিল। অন্যদিকে কার্তিকও অবাক হতো এটা ভেবে যে এত ধনী হওয়া সত্ত্বেও আরোহীর ভেতরে একটুও অহংকার নেই। কিন্তু তারা দুজনে কেউই জানত না যে জীবন তাদের জন্য একটা অনেক বড় সত্য লুকিয়ে রেখেছে, এবং সেই সত্যটা সামনে আসা মাত্রই সব কিছু বদলে যেতে চলেছে। সময় তার নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছিল। সিংহানিয়া ইনফ্রাটেক কোম্পানিতে কাজ করতে করতে কার্তিকের প্রায় 2 মাস কেটে গিয়েছিল। নিজের হাড় ভাঙা পরিশ্রম আর সততার জোরে সে কোম্পানির সবচেয়ে নির্ভরযোগ্য কর্মীদের তালিকায় নিজের নাম লিখিয়ে নিয়েছিল। কিন্তু কার্তিক যত দ্রুত সামনের দিকে এগোচ্ছিল, ঠিক ততটাই দ্রুত কিছু মানুষের বুকের ভেতর হিংসার আগুনও বাড়ছিল। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছিল কোম্পানির সিনিয়র ম্যানেজার বিনয়ের। বিনয় গত কয়েক বছর ধরে এই কোম্পানিতে ছিল, এবং তার মনে হতো যে কোম্পানিতে সবচেয়ে বেশি কদর কেবল তারই। একদিন অফিসের একটা মিটিং শেষ হওয়ার পর বিনয় রাগে গজগজ করতে করতে বলল, একটা সাধারণ ছেলে এলো আর সবার হিরো বনে গেল। তার বন্ধুটি বলল, তবে মানতেই হবে, ছেলেটার ট্যালেন্ট আছে। বিনয় রাগে টেবিলের ওপর সজোরে হাত মেরে বলল, কোনো ট্যালেন্ট নেই, ও একটা চালাক। ওদিকে কার্তিক এসব কথায় একদমই কান দিত না। সে শুধু নিজের কাজেই মগ্ন থাকত। একদিন সন্ধ্যায় অফিসের ছাদে দাঁড়িয়ে সে পাটনা শহরের ঝলমলে আলোগুলো দেখছিল। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, এত কি ভাবতে থাকো? কার্তিক পেছনে ফিরে তাকাল। আরোহী দাঁড়িয়েছিল, হাতে 2টো কফির কাপ নিয়ে হাসছিল। সে তার পাশে এসে দাঁড়াল। এই নাও। কার্তিক কফিটা হাতে নিয়ে বলল, থ্যাংক ইউ। কয়েক মুহূর্ত দুজনেই চুপ রইল। তারপর আরোহী বলল, তুমি বাকি সব মানুষের চেয়ে একদম আলাদা। কার্তিক একটু মুচকি হাসল। ভালো অর্থে নাকি খারাপ অর্থে? খুব ভালো অর্থে। জীবনে প্রথমবারের মতো কার্তিক একটু অপ্রস্তুত হয়ে পড়ল। আরোহী বলতে লাগল, জীবনের এত কঠিন সংগ্রাম পার করার পরও তোমার ভেতরে কোনো অহংকার নেই, রাগ নেই, কোনো অভিযোগও নেই। কার্তিক কিছুক্ষণ আকাশের দিকে দেখতে লাগল। তারপর খুব শান্ত গলায় বলল, কারণ জীবন আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। ধীরে ধীরে তাদের দুজনের ভেতরের সম্পর্কটা আরও গভীর হতে লাগল। এখন অফিসের লোকেরাও খেয়াল করতে শুরু করেছিল যে আরোহী আর কার্তিক একে অপরের সাথে আগের চেয়ে অনেক বেশি সময় কাটাচ্ছে। একদিন হঠাৎ করে কোম্পানিতে এক বিশাল তোড়জোড় শুরু হয়ে গেল। পুরো অফিসটাকে সাজানো হচ্ছিল। বড় বড় ফুল, ঝলমলে আলো আর নিরাপত্তার আয়োজন দেখে সবাই রীতিমতো অবাক। আরোহী HR ম্যানেজারকে জিজ্ঞেস করল, আজ কি হতে চলেছে? ম্যানেজার উৎসাহ সাথে বললেন, ম্যাম, দিল্লির একটা অনেক বড় কোম্পানি আজ আমাদের কোম্পানির সাথে একটা ডিল সাইন করতে চলেছে। তাই বলে এত আয়োজন কেন? ম্যানেজার মুচকি হাসলেন, কারণ সেই কোম্পানির নতুন ডিরেক্টর নিজে আজ এখানে আসছেন। পুরো অফিস চরম উত্তেজনায় ছিল। সেই ডিরেক্টরকে এক নজর দেখার জন্য সবাই অধীর হয়েছিল। দুপুর ঠিক 12টার দিকে মিটিং হলটা কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। পাটনার অনেক বড় বড় ব্যবসায়ী আর মিডিয়ার লোকেরাও সেখানে উপস্থিত ছিল। আরোহী একেবারে সামনের সারিতে বসেছিল। ঠিক তখনই বাইরে বেশ কয়েকটা বিলাসবহুল গাড়ি এসে থামল। সিকিউরিটি গার্ডরা সাথে সাথে অ্যালার্ট হয়ে গেল। কয়েক সেকেন্ড পর মিটিং হলের দরজাটা খুলল, আর ভেতরে এলো সেই অতি সাধারণ ছেলে কার্তিক।
কিন্তু আজকের তার স্টাইল একেবারে অন্যরকম ছিল। ব্ল্যাক স্যুট, দামি ঘড়ি, চোখে মুখে এক আলাদা আত্মবিশ্বাস, আর তার ঠিক পেছনে পেছনে অনেক বড় বড় কর্মকর্তা হেঁটে আসছিল। পুরো হলঘর নিমেষেই একেবারে স্তব্ধ হয়ে গেল। অফিসের কর্মীদের চোখ একেবারে কপালে উঠে গেল। একজন কর্মী কাঁপা গলায় ফিসফিস করে বলল, এ এ এ তো কার্তিক। আরোহী নিজের সিট থেকে দাঁড়িয়ে পড়ল। সে নিজের চোখের ওপর বিশ্বাস করতে পারছিল না। কার্তিক সোজা স্টেজের ওপর গিয়ে দাঁড়াল। তারপর সে মাইকটা তুলে নিল। গুড আফটারনুন এভরিওয়ান। পুরো হল ঘর একেবারে শান্ত হয়ে গেল। তখনই সঞ্চালক হাসি মুখে ঘোষণা করলেন, প্লিজ ওয়েলকাম মিস্টার কার্তিক ভার্মা, ডিরেক্টর অফ বার্মা গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। পুরো হল ঘর করতালিতে ফেটে পড়ল। কিন্তু আরোহী তখনও চরম অবাক ছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না যে আসলে এসব কি ঘটছে। কার্তিক খুব শান্ত গলায় বলতে শুরু করল, আমি জানি যে আপনারা সবাই ভীষণ অবাক হয়েছেন। সে এক মুহূর্তের জন্য থেমে সবার দিকে তাকাল। কিন্তু চরম সত্যিটা হল, আমি গত কয়েক মাস ধরে আমার আসল পরিচয়টা সবার কাছ থেকে লুকিয়ে বাঁচছিলাম। পুরো হলঘর মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। কার্তিক আরও বলল, আমি জানতে চেয়েছিলাম যে এই দুনিয়ায় মানুষ কি একজন মানুষের সম্মান তার টাকা আর কাপড় দিয়ে করে, নাকি তার আচরণ দিয়ে করে। অফিসের অনেক কর্মী লজ্জায় নিজেদের মাথা নিচু করে ফেলল। তাদের নিজেদের বলা কথাগুলো মনে পড়তে লাগল। কার্তিক আরও বলল, আমি একজন কোটিপতি পরিবারের সন্তান। আমার বাবার পুরো দেশ জুড়ে অনেক কোম্পানি আছে, কিন্তু তিনি আমাকে জীবনে সবসময় একটা কথাই শিখিয়েছেন। তার গলার স্বর কিছুটা নিচু হয়ে এল। যদি জীবনকে সত্যি সত্যি বুঝতে হয়, তবে মাটিতে নেমে এসে সাধারণ মানুষের মাঝে থাকো। আরোহীর চোখ এক দৃষ্টে কেবল তাঁর দিকেই আটকে ছিল। কার্তিক এবার আরোহীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, যেদিন আমি পাটনার বাসস্ট্যান্ডে বসেছিলাম, তখন অনেক মানুষ এসেছিল আর আমাকে না দেখার ভান করে চলে গিয়েছিল। সে হালকা একটা নিঃশ্বাস ফেলল। কিন্তু শুধুমাত্র একটা মেয়েই এমন ছিল যে আমার অবস্থাটা দেখেনি। সে আমার মনটা দেখেছিল। আরোহীর চোখ জলে ভিজে উঠল। পুরো হলঘর আবার করতালিতে ফেটে পড়ল। অফিসের যে মানুষগুলো একদিন তাকে নিয়ে মজা ওড়াত, আজ তারাই চরম সম্মানের চোখে তার দিকে তাকিয়েছিল। মিটিং শেষ হয়ে যাওয়ার পরও পুরো অফিসের মানুষ কার্তিকের বলা কথাগুলোর ঘোর থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছিল না। চারদিকে শুধু তাকে নিয়েই আলোচনা চলছিল। আরে ভাই, আমাদের কি জানা ছিল যে সে এত বড় একজন মানুষ? আমরা তাকে কতটা ভুল বুঝেছিলাম। সত্যি, মানুষকে কখনো তার পোশাক দিয়ে বিচার করা উচিত নয়। ওদিকে আরোহী তখনও একদম চুপ ছিল। তার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে ধীরে ধীরে মিটিং হল থেকে বেরোল এবং সোজা ছাদে চলে গেল। পাটনা শহরের ঝলমলে আলো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। হালকা হাওয়া বইছিল, কিন্তু আরোহীর মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। হঠাৎ পেছন থেকে আওয়াজ এলো, তুমি রেগে আছো? আরোহী পেছনে ফিরে তাকাল। কার্তিক দাঁড়িয়েছিল। আজও তার চেহারায় সেই পুরনো সারল্য ছিল, শুধু তার পরিচয়টাই বদলে গিয়েছিল। আরোহী কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর খুব আস্তে করে বলল, তুমি আমার কাছ থেকে সত্যিটা কেন লুকালে? কার্তিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়াল। কারণ আমি এই সমাজের মানুষগুলোকে বুঝতে চেয়েছিলাম, কিন্তু এভাবে। কার্তিক একটা গভীর নিঃশ্বাস নিল। আমি যদি প্রথম দেখাতেই বলে দিতাম যে আমি কোটিপতি, তাহলে হয়তো মানুষ আমাকে মানুষ হিসেবে নয়, শুধু টাকা হিসেবেই দেখত। আরোহী খুব শান্ত হয়ে তার কথাগুলো শুনছিল। কার্তিক বলতে লাগল, আমি জানতে চেয়েছিলাম যে এই পৃথিবীতে নাম আর টাকা ছাড়া একজন মানুষের কী দাম আছে। হঠাৎ করেই কার্তিকের গলার স্বর ভারী হয়ে এলো। আর হয়তো আমি আমার নিজেকেও বুঝতে চেয়েছিলাম। আরোহী প্রথমবারের মতো তার চোখের গভীরে এতটা কষ্ট দেখতে পেল। সে আস্তে করে জিজ্ঞেস করল, কি হয়েছিল তোমার সাথে? কার্তিক কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে রইল। তারপর তার দুই চোখ জলে ভিজে উঠল। 3 বছর আগে আমার মা মারা যান। আরোহী শুনে একদম চুপ হয়ে গেল। কার্তিক বলতে লাগল, আমি তখন লন্ডনে পড়াশোনা করছিলাম।
বিজনেস, টাকা, সফলতা, আমি শুধু এগুলোর পেছনেই ছুটছিলাম। তার গলাটা কান্নায় কাঁপতে লাগল। মা অনেক দিন ধরে ভীষণ অসুস্থ ছিলেন, কিন্তু আমি আমার কাজে এতটা ব্যস্ত ছিলাম যে তার কাছে যেতে পারিনি। কার্তিকের চোখ গড়িয়ে জল পড়তে লাগল। যখন আমি ফিরে এলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আরোহীরও চোখ জলে ছলছল করে উঠল। কার্তিক বলল, সেদিন প্রথমবার অনুভব করলাম যে জীবনের সবচেয়ে দামি জিনিস টাকা নয়, নিজের মানুষগুলো হয়। কয়েক মুহূর্ত দুজনের মাঝে একদম নীরবতা রইল। হাওয়া ধীরে ধীরে বইছিল। কার্তিক আবার বলল, মা সবসময় বলতেন, বাবা, কখনো কোনো গরিব মানুষের মজা ওড়াবি না, কারণ দারিদ্রতাটা একজন মানুষের বাধ্যবাধকতা হতে পারে, তার পরিচয় নয়। আরোহী তার কথাগুলো শুনে আবেগপ্রবণ হয়ে পড়ল। এখন সে বুঝতে পারছিল যে কার্তিক এতটা আলাদা কেন। সে কেবল একজন ধনী মানুষই ছিল না, সে ব্যথার ভেতর দিয়ে যাওয়া একজন মানুষ ছিল। তখনই কার্তিক হালকা করে হাসল। পাটনার বাসস্ট্যান্ডে সেদিন যখন তুমি আমাকে সাহায্য করেছিলে, তখন প্রথমবার মনে হয়েছিল যে এই দুনিয়ায় এখনও ভালো মানুষ আছে। আরোহীর চোখ নিচে নেমে গেল। তার হৃদয় খুব দ্রুত ধড়কতে লাগল। হয়তো সে নিজেও এটা বুঝে গিয়েছিল যে এই সম্পর্কটা এখন আর শুধু বন্ধুত্ব নেই। ধীরে ধীরে তারা দুজনে একে অপরের আরও কাছে আসতে শুরু করল। এখন অফিসের সবাই তাদের বন্ধুত্বের কথা নিয়ে আলোচনা করতে শুরু করেছিল। কিন্তু সব গল্পেই এমন কিছু মানুষ থাকে যারা অন্যদের খুশি পছন্দ করে না। কোম্পানির সিনিয়র ম্যানেজার বিনয় ভেতরে ভেতরে জ্বলছিল। তার ভয় ছিল যে কার্তিক যদি এভাবেই এগোতে থাকে তাহলে কোম্পানিতে তার গুরুত্ব শেষ হয়ে যাবে। এক রাতে বিনয় কৌশল সিংহানিয়ার কেবিনে পৌঁছল। স্যার, আমাকে আপনার সাথে জরুরি কথা বলতে হবে। কৌশল সিংহানিয়া জিজ্ঞেস করলেন, কি হল? বিনয় ধীর গলায় বলল, স্যার, আমার কার্তিকের উপর ভরসা নেই। কৌশল চমকে উঠলেন, মানে? বিনয় আগুনে ঘি ঢেলে বলল, স্যার, কোথাও সে আপনার কোম্পানির উপর কবজা করার চেষ্টা তো করছে না? কৌশল সিংহানিয়া চিন্তায় পড়ে গেলেন। বিনয় আরও নিচু স্বরে বলল, স্যার, আর ম্যামও তো তার খুব কাছে চলে এসেছেন। এই কথা শুনে কৌশল সিংহানিয়ার মুখের রং বদলে গেল। তিনি তার মেয়েকে খুব ভালোবাসতেন। তার মনে সন্দেহর জন্ম হতে শুরু করল। ওদিকে বিনয় কোম্পানির কিছু কর্মীকে টাকা দিয়ে কার্তিকের বিরুদ্ধে নানা রকম গুজব ছড়াতে শুরু করল। ধীরে ধীরে অফিসের পরিবেশ বদলাতে শুরু করল। কিছু মানুষ ফিসফিস করে কথা বলতে লাগল। সত্যিই কি কার্তিকের নজর কোম্পানির দিকে? এত তাড়াতাড়ি কেউ এতটা বিশ্বস্ত কিভাবে হতে পারে? আরোহী এসব শুনে বিরক্ত হতে শুরু করল। সে বুঝতে পারছিল না যে হঠাৎ করে মানুষ কার্তিকের বিরুদ্ধে কেন চলে গেল। এক রাতে কার্তিক একা পাটনার সেই মিঠাপুর বাসস্ট্যান্ডে গিয়ে বসে পড়ল, যেখানে তার সাথে আরোহীর প্রথমবার দেখা হয়েছিল। হালকা বৃষ্টি আবার শুরু হয়ে গিয়েছিল। বাসস্ট্যান্ডের সেই পুরনো বেঞ্চ, সেই একই বৃষ্টি, সেই একই শহর। কিন্তু আজ কার্তিকের মনে অদ্ভুত এক অস্থিরতা ছিল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, সত্যিই কি টাকা মানুষের সম্পর্কগুলোকে বদলে দেয়? ঠিক তখনই পেছন থেকে কেউ একজন তার কাঁধে হাত রাখল। কার্তিক পেছনে ঘিরে তাকাল। সামনে আরোহী দাঁড়িয়েছিল। তার চোখে জল ছিল, আর হয়তো প্রথমবারের মতো তার চোখে ভালোবাসা স্পষ্ট দেখা যাচ্ছিল। পাটনার সেই মিঠাপুর বাসস্ট্যান্ড, হালকা বৃষ্টি পড়ছিল। চারদিকে সেই একই ভিড় ছিল, কিন্তু কার্তিক আর আরোহীর কাছে যেন সময় থেমে গিয়েছিল। আরোহী চুপচাপ কার্তিকের সামনে দাঁড়িয়েছিল। কার্তিক খুব আস্তে করে বলল, তুমি এখানে? আরোহী কিছু না বলেই তার পাশে বসে পড়ল আর বলল, তুমি সবসময় মন খারাপ হলে এখানেই কেন চলে আসো? কার্তিক হালকা করে হাসল। হয়তো এই কারণেই যে এখান থেকেই জীবনটা বদলেছিল। কিছুক্ষণ দুজনে চুপ করে রইল। শুধু বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছিল। তারপর আরোহী ধীর গলায় বলল, আমার তোমার উপর ভরসা আছে কার্তিক। আরোহীর চোখে সত্যিটা পরিষ্কার দেখা যাচ্ছিল। দুনিয়া যা খুশি বলুক, কিন্তু আমি জানি যে তুমি ভুল নও। কার্তিকের চোখ ভিজে এলো। সে আস্তে করে বলল, আর যদি একদিন পুরো পৃথিবীটাই আমার বিরুদ্ধে হয়ে যায়? তখনই আরোহী হাসল, আর তখনই কার্তিকও প্রথমবারের মতো মন খুলে হাসল।
সেই সময় জোর হাওয়া বইল আর বৃষ্টি একটু বেড়ে গেল। আরোহী কাঁপতে শুরু করল। কার্তিক সাথে সাথে নিজের জ্যাকেটটা খুলে তার কাঁধের ওপর রেখে দিল। আরোহী তাকে দেখতেই রইল। সেই মুহূর্তে দুজনের মাঝের সেই নীরবতাই যেন সব কিছু বলে দিচ্ছিল। পরের দিন কোম্পানিতে একটা বড় মিটিং রাখা হলো। কৌশল সিংহানিয়া, কোম্পানির বড় কর্মকর্তা এবং সব কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। বিনয়ের মুখে এক অদ্ভুত হাসি ছিল। তার পুরো বিশ্বাস ছিল যে আজ কার্তিকের মান-সম্মান সবার সামনে শেষ হয়ে যাবে। মিটিং শুরু হলো। বিনয় দাঁড়িয়ে বলল, স্যার, আমার কাছে এমন প্রমাণ আছে যা প্রমাণ করে যে কার্তিক আমাদের কোম্পানির সুবিধা ওঠাতে চাইছে। পুরো হল শান্ত হয়ে গেল। আরোহী রেগে গিয়ে বলল, থামো বিনয়। কিন্তু বিনয় কিছু নকল ডকুমেন্টস সবার সামনে রেখে দিল। কয়েকজন ফিসফিস করতে শুরু করল। কৌশল সিংহানিয়ার চেহারাও গম্ভীর হয়ে গেল। তখনই কার্তিক নিজের জায়গা থেকে উঠল। তার মুখে রাগও ছিল না, ভয়ও ছিল না। সে ধীরে ধীরে সামনে এগিয়ে গেল এবং প্রজেক্টরটা অন করে দিল। স্ক্রিনের ওপর কিছু ভিডিও চলতে শুরু করল। পুরো হলঘর অবাক হয়ে গেল। সেই ভিডিওগুলোতে বিনয় কোম্পানির টাকা নিয়ে ঘুষ নিতে দেখা যাচ্ছিল। একটা ভিডিওতে সে কোম্পানির গোপন ডকুমেন্টস অন্য কোম্পানিকে বিক্রি করার কথা বলছিল। বিনয়ের মুখের রং উড়ে গেল। এসব মিথ্যা। কার্তিক শান্ত গলায় বলল, সত্যি সবসময় দেরিতে সামনে আসে, কিন্তু আসে অবশ্যই। পুরো হলঘর স্তব্ধ হয়ে রইল। কৌশল সিংহানিয়া রাগে কাঁপতে লাগলেন। তিনি জোরে বললেন, বিনয়, আমি তোমাকে পরিবারের মতো মেনেছিলাম, আর তুমি এটাই করলে? বিনয় ভয় পেয়ে গেল। তার কাছে কোনো জবাব ছিল না। সেই সময়ে সিকিউরিটি গার্ডরা ভেতরে এলো আর তাকে বাইরে নিয়ে গেল। পুরো পরিবেশ শান্ত হয়ে গেল। কৌশল সিংহানিয়া ধীরে ধীরে কার্তিকের কাছে এলেন। তার চোখে লজ্জা ছিল। আমাকে মাফ করে দাও বাবা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। কার্তিক হাসল। ভুল তো মানুষেরই হয় স্যার। কৌশল সিংহানিয়ার চোখে জল ভরে এলো। তিনি প্রথমবার অনুভব করলেন যে আসল সম্পদ টাকা নয়, আসলে মানুষত্ব হয়। ওদিকে আরোহীর খুশির কোনো ঠিকানা ছিল না। সে তার ভালোবাসা আর ভরসা দুটোর ওপরই ভীষণ গর্ব অনুভব করছিল। কয়েকদিন পর পাটনার সবচেয়ে বড় হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হল। পুরো হলঘর আলোতে ঝলমাল করছিল। শহরের বড় বড় ব্যবসায়ী, মিডিয়া এবং অনেক বিশেষ লোক সেখানে উপস্থিত ছিলেন। স্টেজের ওপর কৌশল সিংহানিয়া এলেন। তিনি মাইক হাতে নিলেন আর হাসতে হাসতে বললেন, আজ আমি আপনাদের সবার সামনে একটা বিশেষ ঘোষণা করতে চাই। পুরো হল শান্ত হয়ে গেল। কৌশল সিংহানিয়া আরও বললেন, আজ থেকে কার্তিক শুধু আমাদের বিজনেস পার্টনারই নয়, বরং আমাদের পরিবারের একটা অংশ। আরোহীর হৃৎস্পন্দন বেড়ে গেল। কৌশল সিংহানিয়া হাসলেন, আমি আমার মেয়ে আরোহী আর কার্তিকের সম্পর্কের ঘোষণা করছি। পুরো হল করতালিতে ফেটে পড়ল। আরোহীর চোখে খুশির জল চলে এলো। কার্তিক কয়েক মুহূর্তের জন্য চুপচাপ দাঁড়িয়ে রইল। হয়তো তার নিজেরও বিশ্বাস হচ্ছিল না যে ছেলেটি কয়েক মাস আগে পাটনার বাসস্ট্যান্ডে একা বসে নিজের ভাগ্যকে দোষ দিচ্ছিল, আজ সেই ছেলেটি সবার চোখে সম্মান হয়ে উঠেছে। আরোহী ধীরে ধীরে তার কাছে এলো। কার্তিক হাসতে হাসতে তার হাতটা ধরে নিল। সেই সময়ে বাইরে হালকা বৃষ্টি শুরু হয়ে গেল, ঠিক সেই দিনটার মতো যেদিন দুজনে প্রথমবার মিলেছিল। কয়েক মাস পর কার্তিক আর আরোহী মিলে পাটনায় একটি নতুন সংস্থা শুরু করল, যেখানে গরিব এবং অভাবী তরুণদের বিনামূল্যে ট্রেনিং আর চাকরির সুযোগ দেওয়া হতে লাগল। কার্তিক সবসময় একটা কথা বলতো, কোনো মানুষকে তার কাপড় বা পরিস্থিতি দিয়ে বিচার করো না, কারণ তার আসল গল্পটা তোমার চিন্তার চেয়েও অনেক বড় হতে পারে। আর সত্যিটাও এটাই ছিল। পাটনার বাসস্ট্যান্ডে চাকরির জন্য ঘুরে বেড়ানো সেই ছেলেটা শুধু ধনী মানুষই ছিল না, বরং খুব ভালো একজন মানুষও বেরোল। জীবনে কখনো কাউকে ছোট ভেব না, কারণ সময় বদলাতে দেরি লাগে না। একজন মানুষের আসল পরিচয় তার টাকা নয়, তার মন আর আচরণ হয়। যদি আপনাদের কার্তিক আর আরোহীর এই গল্পটি পছন্দ হয়ে থাকে, তবে এটি লাইক অবশ্যই করবেন।
কমেন্টে জানাবেন যে গল্পের সবচেয়ে ইমোশনাল দৃশ্য কোনটি লেগেছে। আর এমনই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্পগুলোর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিচে বেল আইকনটি অবশ্যই চাপবেন। চলুন, দেখা হবে নতুন একটি গল্পে।